বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজার অত্যন্ত অস্থির এবং সংকটময় একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। জ্বালানি নিরাপত্তার এই স্পর্শকাতর সময়ে অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ হিসেবে পরিচিত তারেক রহমান সরকার এমন একটি দুর্ভাগ্যজনক সময়ে ক্ষমতায় এসেছে যখন দেশের অভ্যন্তরীণ অবকাঠামোর সঠিক ব্যবহার এবং দূরদর্শী আন্তর্জাতিক চুক্তির অভাব পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। একদিকে দেশে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক তেল খালাস ও মজুত অবকাঠামো অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, অন্যদিকে বাধ্য হয়ে আন্তর্জাতিক ভূ রাজনীতির জটিল সমীকরণে প্রবেশ করে তৃতীয় দেশের মাধ্যমে তেল আমদানির চেষ্টা চলছে। ঠিক এই প্রসঙ্গেই উল্লেখ করতে হয় যে পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়কালে গৃহীত দূরদর্শী জ্বালানি নীতি এবং অবকাঠামো উন্নয়নের কৌশলগত প্রজ্ঞা আজকের এই সংকটকালে আরো স্পষ্ট হয়ে উঠেছে। শেখ হাসিনার নেতৃত্বে সরকার যখন দেশের জ্বালানি নিরাপত্তাকে শক্তিশালী করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়েছিল, তখন দেশের ভারত বিরোধী একটি গোষ্ঠী প্রতিটি উদ্যোগের বিরোধিতা করেছিল। কিন্তু আজকের পরিস্থিতি প্রমাণ করছে যে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার স্বার্থে ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিক সুবিধাজনক অংশীদারিত্ব গড়ে তোলা কতটা প্রয়োজনীয় ছিল। আওয়ামী লীগ সরকার এই অঞ্চলের ভূরাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে একটি বাস্তবসম্মত এবং দেশের স্বার্থে পররাষ্ট্রনীতির অনুসরণ করছিল, যার ফলে জ্বালানি খাতে কেবল উন্নত অবকাঠামো নির্মাণ করাই নয়, বরং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সরবরাহ নিরাপত্তা নিশ্চিত করার ভিত্তি তৈরি হয়েছিল। সাগরে বড় জাহাজ থেকে সরাসরি পাইপলাইনে তেল খালাস এবং পরিবহন করার জন্য কক্সবাজারের মহেশখালীতে ৮,০০০ কোটি টাকার বেশি খরচে নির্মিত সিঙ্গেল পয়েন্ট মুরিং বা SPM বা ভাসমান বয়া প্রকল্পটির দিকে দৃষ্টি দিলে আওয়ামী লীগ সরকারের দূরদর্শিতার একটি উজ্জ্বল নিদর্শন পাওয়া যায়। এই বিশাল প্রকল্পের নির্মাণ কাজ ২০২৪ সালের প্রথম দিকে সমাপ্ত হওয়া সত্ত্বেও জুলাই সন্ত্রাসের পর ক্ষমতায় আসা অবৈধ ইউনূস সরকার এবং পরবর্তীতে তার বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার কেবল পরিচালনাকারী ঠিকাদার নিয়োগ করতে না পারার কারণে এটি আজও বাণিজ্যিকভাবে চালু করা সম্ভব হয়নি। এই প্রকল্পের আওতায় মহেশখালীতে প্রায় ১০০ একর জায়গার উপর পাম্পিং স্টেশন এবং ৬টি বিশাল স্টোরেজ ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ৩টি ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের জন্য এবং 3টি ডিজেলের জন্য নির্ধারিত। এই ট্যাঙ্কগুলোতে সব মিলিয়ে ২ লাখ টন তেলের মজুদ সক্ষমতা রয়েছে, যা দিয়ে দেশের বর্তমান চাহিদার প্রায় ১ মাসের ক্রুড অয়েল এবং ১ সপ্তাহের ডিজেলের মজুদ রাখা সম্ভব। চীনের সঙ্গে সরকার টু সরকার বা G2G চুক্তির আওতায় আওয়ামী লীগ সরকারের আমলে এই অত্যাধুনিক প্রকল্প বাস্তবায়িত হয়েছিল। সাগরের ভাসমান বয়া থেকে মহেশখালী হয়ে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত ২২০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ 2টি পৃথক পাইপলাইনও পুরোপুরি প্রস্তুত করা হয়েছিল। বর্তমানে এই বিশাল বিনিয়োগ এবং কৌশলগত সুবিধা ব্যবহার না করে বরং বিপরীত দিকে চালিত হয়ে ভারতের কাছে জ্বালানি তেলের জন্য হাত পাতার যে হাস্যকর দৃশ্য দেখা যাচ্ছে, তা বাংলাদেশের জাতীয় মর্যাদার জন্য অত্যন্ত ক্ষতিকর। ১ লাখ টন ক্রুড অয়েল খালাস করতে যেখানে সাধারণ পদ্ধতিতে ১১ দিনের মতো সময় লাগতো, সেখানে SPM পাইপলাইনে মাত্র ৪৮ ঘন্টার মধ্যে সমপরিমাণ তেল খালাস এবং পরিবহন করা সম্ভব। প্রকল্প সংশ্লিষ্টদের মতে এটি পূর্ণমাত্রায় চালু হলে বছরে প্রায় ৮০০ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হওয়ার কথা। এমনকি ইস্টার্ন রিফাইনারির বর্তমান পরিশোধন ক্ষমতা ব্যবহার করলেও বছরে অন্তত ৫০০ কোটি টাকা বাঁচানো সম্ভব হতো। জ্বালানি বিশেষজ্ঞদের মতে বর্তমানের মতো একটি বৈশ্বিক সংকটকালে এই প্রকল্প চালু থাকলে লাইটারেজ জাহাজের অতিরিক্ত জ্বালানি খরচ এড়ানো যেত, পরিবহনজনিত সিস্টেম লস বা অপচয় কমানো যেত এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা যেত। সবচেয়ে বড় কথা, ২ লাখ টনের মজুদ সক্ষমতাকে একটি কৌশলগত বা স্ট্র্যাটেজিক মজুদ হিসাবে ব্যবহার করে দেশের জ্বালানি নিরাপত্তাকে সুসংহত করা যেত। ভারত বিরোধী রাজনীতির কুৎসিত চেহারা এই সংকটকালে স্পষ্ট হচ্ছে আরো। যারা আওয়ামী লীগ আমলে ভারতের সঙ্গে যে কোনো ধরনের অর্থনৈতিক বা কৌশলগত সহযোগিতাকে দালালি বলে আখ্যায়িত করতেন, আজ তারাই নিঃশব্দে ভারতের কাছে জ্বালানি তেলের জন্য আবেদন করছেন, নিবেদন জানাচ্ছেন। এই বিচারিতার পেছনে রয়েছে বাংলাদেশের একটি অংশের গভীর মানসিক দৈন্যতা, যারা দেশের সার্বভৌমত্ব এবং স্বার্থের চেয়ে রাজনৈতিক প্রতিহিংসাকে বেশি গুরুত্ব দেন। আওয়ামী লীগ সরকার যখন ভারতের সঙ্গে পারস্পরিক সুবিধার ভিত্তিতে জ্বালানি সহযোগিতার চুক্তি করেছিল, তখন এদের আক্রমণের মাত্রা ছিল তীব্র। কিন্তু আজ যখন দেশের সংকটকালে একই ভারতের কাছে সহায়তা চাইছে, তেল সহযোগিতা, জ্বালানি সহযোগিতা, তখন এদের কণ্ঠ নিস্তব্ধ, এরা একদম বোবা হয়ে গেছে। এই আচরণ প্রমাণ করে যে বাংলাদেশের ভারত বিরোধী রাজনীতি আসলে দেশের স্বার্থের জন্য নয়, বরং নিছক ক্ষমতার লোভে পরিচালিত একটি অসৎ কৌশল। অভ্যন্তরীণ সক্ষমতা অব্যবহৃত থাকার এই হতাশার পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে তেল সংগ্রহের ক্ষেত্রেও বাংলাদেশ বহুমুখী সীমাবদ্ধতার সম্মুখীন। এই সীমাবদ্ধতার কারণে ডিজেল, অকটেন এবং জেট ফুয়েলের জন্য পরিশোধিত পণ্যের জন্য বাংলাদেশকে আমদানির উপর অত্যধিক নির্ভর করতে হয়, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর ব্যাপক চাপ সৃষ্টি করে।
এই পরিস্থিতি সামাল দিতে জ্বালানি বহুমুখীকরণের কৌশল হিসাবে তারেক রহমানের সরকার এখন ভারতের মাধ্যমে রাশিয়ার অপরিশোধিত তেল শোধন করে তা দেশে আনার একটি চুক্তির পথে এগোচ্ছে। প্রস্তাবিত এই সরকার টু সরকার বা G2G ব্যবস্থায় ভারত বাংলাদেশের হয়ে রাশিয়ার তেল আমদানি করবে, নিজেদের রিফাইনারিতে তা শোধন করবে এবং পরিশোধিত পণ্য বাংলাদেশে রপ্তানি করবে। এই প্রক্রিয়ার সঙ্গে আন্তর্জাতিক ভূরাজনীতি এবং পরাশক্তিগুলোর স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত। বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে আমেরিকা ইতিমধ্যেই ভারতকে রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ছাড় দিয়েছে বলে জানা যায়। মজার ব্যাপার হচ্ছে, যুক্তরাষ্ট্রের এই নীতির কারণে ভারতীয় শোধনাগারগুলো নিজেদের অপরিশোধিত চাহিদার একটি বড় অংশ রাশিয়া থেকে মিটিয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের অতীত শুল্ক নীতির নানা উত্থান পতনের পরও বিশ্ববাজারের বাস্তবতা মেনে নিয়ে এই ছাড় দেওয়া হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশও কূটনৈতিক পর্যায়ে আবেদন জানিয়েছিল যাতে তাদেরও বিকল্প উপায়ে বিশ্ববাজার থেকে স্থিতিশীল মূল্যে জ্বালানি সংগ্রহের সুযোগ দেওয়া হয়। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, আমেরিকা সরাসরি বাংলাদেশকে রাশিয়ার তেল কিনতে অনুমতি দেয়নি, বরং ভারতের মাধ্যমে এই কাজ করতে বলেছে। এর মানে হচ্ছে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এখন